গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদের যে মান্থ ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো চলছে তার আজকে আগস্ট মাসের পার্ট 3 এর ক্লাস। অর্থাৎ এর আগে অলরেডি কিন্তু জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট করানো হয়ে গেছে এবং আগস্ট মাসের দুটো পার্টে ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে এবং তার আগে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটাও কিন্তু কমপ্লিট করানো আছে। তাই প্রত্যেককে বলছি, যদি ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, কারণ তোমাদের সামনে যে সমস্ত এক্সামগুলো আসতে চলেছে প্রতিটা এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো শুরু করছি আজকে তোমাদের আগস্ট মাসের পার্ট 3 এর ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড উইল বি বিল্ড ইন হুইচ স্টেট অফ লিক ইউটি? বিশ্বের সবথেকে উঁচুতে অবস্থিত মোটরযোগ্য রাস্তা কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে নির্মিত হবে? অর্থাৎ ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড। মোটরেবল রোড এর অর্থ কি? এর অর্থ হলো সেই রাস্তার ওপর দিয়ে মোটর চালিত গাড়ি, সেটা মোটরসাইকেল হোক, অর্থাৎ মোটরসাইকেল হোক বা চার চাকা হোক, এইগুলো চলতে পারবে। তো এটা কোথায় নির্মিত হতে চলছে? এটা নির্মিত হতে চলেছে লাদাখে। অপশান নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। লাদাখের কোথায় এটা তৈরি হতে চলেছে? লাদাখের হানলে। হানলে নামক যে ভিলেজটা আছে, ভিলেজের নাম কি? ভিলেজের নাম হলো হানলে। এই হানলে গ্রাম, হানলে ভিলেজের পাশে এই সবথেকে বিশ্বের সবথেকে উঁচু যে মোটরযোগ্য রাস্তা, মোটরেবল রোড, এটা তৈরি হতে চলেছে। কে তৈরি করবে? তৈরি করবে বিআরও। বিআরও এর ফুল ফর্ম কি? বিআরও এর ফুল ফর্ম হলো বর্ডার রোড অর্গানাইজেশন। ফুল ফর্ম কি? অনেকবার এক্সামে দিয়েছে, ফুল ফর্মটা মাথায় রাখবে। বর্ডার রোড অর্গানাইজেশন হলো বিআরওর ফুল ফর্ম। বিআরওর ইস্টাবলিশ কবে হয়? কবে এর স্থাপন হয়? এর স্থাপন হয় 7 মে 1960 সালে এর কিন্তু স্থাপন হয়। শুধু সালটা মনে রাখলে হবে, ডেট না মনে রাখলেও হবে। বিআরওর বর্তমান যিনি ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত আছেন তার নাম কি? তার নাম হলো রঘু শ্রীনিবাসন। রঘু শ্রীনিবাসন বিআরওর বর্তমান ডিজি পদে নিযুক্ত আছেন। আর বিআরওর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বিআরওর হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। তো এই ফ্যাক্টগুলো এখান থেকে মাথায় রাখবে। আর কি বললাম? লাদাখে হানলে ডিস্ট্রিক্টের হানলে ভিলেজের পাশে বিশ্বের সবথেকে উচ্চতম এই সড়কটা বানানো হবে। এই রাস্তার নাম কি রাখা হয়েছে? এই রাস্তার নাম রাখা হয়েছে লিকারু লিকারু মিগলা। লিকারু মিগলা ফুকচে। লিকারু মিগলা ফুকচে রাস্তাটার নাম। এইটা কত কিলোমিটার রাস্তা হবে? 64 কিলোমিটার লম্বা কিন্তু রাস্তা তৈরি হতে চলেছে, যেটা বিশ্বের সব থেকে হাইয়েস্ট মোটরেবল রোড। যদি কোশ্চেন দেয় যে বিশ্বের সব থেকে হাইয়েস্ট মোটরেবল পাস কোনটা? হাইয়েস্ট মোটরেবল মোটরেবল পাস অফ দ্য ওয়ার্ল্ড, তো তার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে উমলিংলা। উমলিংলা হলো সব থেকে উঁচুতে অবস্থিত হাইয়েস্ট মোটরেবল পাস। তার নাম কি? তার নাম হলো উমলিংলা। আর যেটা এক্ষুনি বললাম সেগুলোই এখানে লেখা আছে, দেখো। বিআরও রাস্তার নির্মাণের কাজ শুরু করেছে। 64 কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটা তৈরি হবে। লিক্রু থেকে ফুকচেকের মধ্যে এই রাস্তাটা সংযুক্ত হবে। এটা মাটির থেকে 19,400 ফুট উচ্চতায় নির্মিত হবে। এর আগে, মানে এই রাস্তাটা নির্মিত হওয়ার আগে, বর্তমানে অ্যাট প্রেজেন্ট 19,024 ফুট উচ্চতায় উমলিংলা পাসে বিশ্বের সব থেকে উচ্চ মোটরেবল পাসটা ছিল। কিন্তু এটাকে অতিক্রম করে এখন যেটা তৈরি হচ্ছে সেটা লাদাখের কোথায়? লাদাখের লিক্রু থেকে ফুকচেকের মধ্যে তৈরি হতে চলেছে, যার হাইট হলো 19,400 ফুট সমুদ্রতল থেকে। চলে আসো পরের কোশ্চেনে। ডক্টর ভিএস অরুণাচলম সম্প্রতি মারা গিয়েছেন। তিনি নিচের কোনটির ডিজি পদে নিযুক্ত ছিলেন? ডক্টর ভিএস অরুণাচলম passed away recently. He was the former Director General of which of the following? তো তিনি ডিআরডি এর তিনি কিন্তু ডিজি পদে অর্থাৎ ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত ছিলেন। তো ডিআরডি এর প্রসঙ্গ যেহেতু আসলো, ডিআরডি এর ফুল ফর্ম কিন্তু জানতে চাই। ডিআরডি এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম হলো ডিফেন্স
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, লিখে দিচ্ছি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটা হলো ডিআরডি এর ফুল ফর্ম। ডিআরডি এর ইস্টাবলিশ কবে হয়? এর ইস্টাবলিশ হয় 1958 সালে এর স্থাপন করা হয় এবং ডিআরডি এর বর্তমান যিনি ডিজি আছেন, বর্তমান ডিরেক্টর জেনারেল, তার নামটাও মাথায় রাখতে হবে, তার নাম হলো সামির ভি কামাত। সামির ভি কামাত হলেন এখন বর্তমান ডিআরডি এর যিনি ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত আছেন। আর ডিআরডি এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ডিআরডি এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। এখান থেকে আরেকটা ফ্যাক্ট মাথায় রাখবে, এই যে ভিএস অরুণাচলম যিনি সম্প্রতি মারা গিয়েছেন, এনাকে থার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, তার নাম কি? তার নাম হলো পদ্মভূষণ। থার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অর্থাৎ পদ্মভূষণ অ্যাওয়ার্ডে তাকে সম্মানিত করা হয়েছে, অর্থাৎ তাকে পদ্মভূষণ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যার ছবি তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ। চলে আসো পরের কোশ্চেনে। আচ্ছা, এখানে এর উপরে কিছু ফ্যাক্ট দেখো নোট ডাউন করানো আছে, এক্ষুনি বললাম এনাকে পদ্মভূষণে, সরি এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এনাকে পদ্মভূষণে ভূষিত করা হয়েছে কবে? 1990 সালে। 2015 সালে তিনি বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তিতে আবেদনের জন্য ডিআরডি এর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডেও তিনি ভূষিত হয়েছেন। তিনি বেঙ্গালুরুতে সেন্টার ফর স্টাডি অফ সায়েন্স টেকনোলজি অ্যান্ড পলিসি অর্থাৎ সিএসটিপি নামে একটা থিঙ্ক ট্যাঙ্কের প্রতিষ্ঠা করেছেন। কে প্রতিষ্ঠা করেছেন? ভিএস অরুণাচলম, যিনি ডিআরডি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত ছিলেন। চলে আসো পরের কোশ্চেনে। আচ্ছা, এখানে ডিআরডি এর ফ্যাক্টগুলো লেখানো আছে, যেটা এক্ষুনি বলে দিলাম। ডিআরডি এর ফুল ফর্ম, হেডকোয়ার্টার ইস্টাবলিশ 1958, চেয়ারম্যান হলো সামির ভি কামাত। চলে আসো পরের কোশ্চেন। প্রতি বছর আন্তঃরাষ্ট্রীয় যুবক দিবস কবে পালিত হয়? হোয়েন ইজ দ্য ইন্টারন্যাশনাল ইউথ ডে অবজার্ভ এভরি ইয়ার? তো ইন্টারন্যাশনাল ইউথ ডে প্রত্যেক বছর পালন করা হয় 12 আগস্টে। অপশন ডি এর সঠিক অ্যান্সার। যদি কোশ্চেন দেয় যে ন্যাশনাল ইউথ ডে এই দিবসটা কবে পালন করা হয়? তো ন্যাশনাল ইউথ ডে এটাও কিন্তু 12 তারিখে পালন করা হয়, কিন্তু মাস আলাদা। অর্থাৎ ইন্টারন্যাশনালের ক্ষেত্রে কোন মাস? ইন্টারন্যাশনালের ক্ষেত্রে আগস্ট মাস, আর ন্যাশনালের ক্ষেত্রে 12 জানুয়ারিতে এই দিবসটা পালন করা হয়, অর্থাৎ রাষ্ট্রীয় যুবক দিবস পালন করা হয় 12 জানুয়ারিতে। কার স্মরণে পালন করা হয়? স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল ইউথ ডে পালন করা হয়। ইন্টারন্যাশনাল ইউথ ডের এই বছরের থিম কি ছিল? ইন্টারন্যাশনাল ইউথ ডের এই বছর থিম 2023 থিম কি ছিল? থিম ছিল গ্রিন স্কিলস ফর ইউথ। গ্রিন স্কিলস ফর ইউথ towards a sustainable world. Towards a sustainable world. তাহলে ইন্টারন্যাশনাল ইউথ ডে এর থিম কি ছিল? থিম ছিল গ্রিন স্কিল ফর ইউথ টুয়ার্ডস এ সাস্টেনেবল ওয়ার্ল্ড। আর ন্যাশনাল ইউথ ডের থিম কি ছিল? এটাও তোমাদের মাথায় রাখতে হবে। ন্যাশনাল ইউথ ডে 2023 সালের থিম ছিল, কি থিম ছিল? ছিল বিকশিত যুবা বিকশিত যুবা বিকশিত ভারত। এটা ছিল ন্যাশনাল ইউথ ডে থিম 2023 এর। আবার 2024 ন্যাশনাল ইউথ ডে আসতে চলেছে এবং তার থিম সেদিন যেটা রিলিজ হবে সেটা কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আবার করিয়ে দেওয়া হবে বা তোমরা একটু আপডেট করে নেবে। চলে আসো পরের কোশ্চেনে। এখানে দেখো যেটা আলোচনা করলাম সেই ফ্যাক্টটাই এখানে লেখা আছে যে এই দিবসটা প্রথম পালন করা শুরু হয়েছিল, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউথ ডে প্রথম পালন করা শুরু হয়েছিল 2000 সাল থেকে। 12 আগস্টে পালন করা হয়। এই বছরের এর যে থিম ছিল গ্রিন
স্কিল ফর ইউথ। ন্যাশনাল ইউথ ডে পালন করা হয় 12ই জানুয়ারিতে, স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে এটা পালন করা হয় এবং 1984 সাল থেকে ন্যাশনাল ইউথ ডে এটা পালন হয়ে আসছে আমাদের ভারতে এবং এর থিম ছিল বিকশিত যুবা বিকশিত ভারত। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা রেগুলারলি আমাদের চ্যানেলে অনেক নতুন ক্যান্ডিডেট অ্যাড হয়, সেই কারণে অনেক রেগুলার ক্যান্ডিডেট থাকে বা অনেক ক্যান্ডিডেট কিন্তু আমাদের প্রতিদিন অ্যাড হয়, সেই কারণে ইনফরমেশনটা আমাদের প্রত্যেকটা ক্লাসে দেওয়া হয়। আমাদের এই চ্যানেলে যে সমস্ত এক্সামের নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রতিটা এক্সামের জন্য, অর্থাৎ স্টেটের হোক বা সেন্ট্রালের হোক, প্রতিটা এক্সামের জন্য কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। অর্থাৎ পিএসসি যেটা কন্ডাক্ট করে, পাবলিক সার্ভিস কমিশন, ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এই তিনটে এক্সাম আমাদের পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করে, সেটার উপরে বেস করে আমাদের ফার্স্ট ব্যাচ ক্রিয়েট করা আছে। সেকেন্ড ব্যাচ মূলত পুলিশের ব্যাচ, যেখানে তোমাদের জেল পুলিশ, কেপিএসআই সার্জেন্ট, ডাব্লিউপি কনস্টেবল এসআই, ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন্স, এই সমস্ত এক্সামের জন্য সেকেন্ড ব্যাচ আমাদের ক্রিয়েট করা আছে। আর থার্ড ব্যাচ হলো মূলত এসএসসির এক্সামের জন্য, অর্থাৎ সেন্ট্রালে যে স্টাফ সিলেকশন কমিশন যে এক্সামগুলো নেয়, যার মধ্যে জিডি কনস্টেবল, সিজিএল, সিএসএসএল, এমটিএস, সিপিও, দিল্লি পুলিশের এসআই কনস্টেবল, তো এইগুলোর উপরে বেস করে আমাদের থার্ড ব্যাচ ক্রিয়েট করা হয়েছে। তো এই তিনটে ব্যাচেই কিন্তু এক্সাম ওরিয়েন্টেডভাবে তোমাদের সিলেবাস ওয়াইজ ক্লাসগুলো চলে। প্রতিটা ক্লাস কিন্তু লাইভ ক্লাস থেকে যায়। লাইভ ক্লাস যদি অ্যাটেন্ড না করতে পারো, ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতেও তোমরা ক্লাসগুলো দেখতে পারবে। তো তোমরা যদি এই সমস্ত ক্লাসগুলো করার জন্য নির্দিষ্ট আমাদের ব্যাচে অ্যাড হতে চাও, তো নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো। মাথায় রাখবে, তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো রকম ফিজ লাগবে না এবং ক্লাস করার জন্য কোনো রকম ফিজ লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে ক্লাসগুলো করতে পারবে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন বর্তমানে যে ইউটিউব চ্যানেলটাতে ক্লাসটা করছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই ইউটিউব চ্যানেলেই তোমাদের জিকেজিএস এর মধ্যে, জানো যারা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত আছো, জিকেজিএস এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্সের 3টে সাবজেক্ট, স্ট্যাটিক, জিকেজিএস, এগুলো জিকেজিএস এর মধ্যে কভার করানো হয়। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স আছে রিজনিং, আছে ইংলিশ। তো এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ পেয়ে যাবে তোমরা এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাস করার জন্য আমাদেরই আরেকটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলে থেকে তোমরা ম্যাথের ক্লাসগুলো করে নিতে পারবে। অলরেডি ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়ে গেছে, তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো এবং তোমরা এই চ্যানেল দুটো থেকে রেগুলার বেসিসে ক্লাসগুলো করতে থাকো। আর যদি আমাদের নির্দিষ্ট ব্যাচে অ্যাড হতে চাও, অর্থাৎ নির্দিষ্ট গ্রুপে অ্যাড হতে চাও, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হলো, সেই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে সেখান থেকে গাইড করা হবে। তো এখানে চলে আসো পরের কোশ্চেন। আদিত্য L1 মিশনটা নিচের কোনটার সাথে সম্পর্কিত? আদিত্য L1 মিশন ইজ রিলেটেড টু স্টাডি অফ হুইচ অফ দ্য ফলোইং। তো আদিত্য L1 মিশন, আদিত্য নাম থেকেই বুঝতে পারছো, আদিত্য একটা সংস্কৃত ওয়ার্ড, এর অর্থ কি? এর অর্থ হলো সূর্য। তো আদিত্য মিশন কিসের সাথে সম্পর্কিত? সূর্য মিশনের সাথে সম্পর্কিত, অর্থাৎ সানের সাথে এটা কিন্তু সম্পর্কিত। এই মিশনটা কবে লঞ্চ হয়? এই মিশনটা 2 সেপ্টেম্বর 2023 কিন্তু লঞ্চ করা হয়েছে। তো এই আদিত্য L1 আদিত্যের অর্থ তো বলে দিলাম সূর্য, আর L1 ফর কি? L1 ফর হলো লাঙ্গারেন্স পয়েন্ট। লাঙ্গারেন্স পয়েন্ট হলো L1 এর অর্থ। তো এই লাঙ্গারেন্স পয়েন্ট নামটা কোথা থেকে এসছে? অর্থাৎ এই আদিত্য L1 যে মিশনের এই L1 নামটা কার নাম থেকে এসছে? তো L1 নামটা এসছে জোসেফি লুইস লাঙ্গারেন্স। জোসেফি লুইস লাঙ্গারেন্স, এনার নাম থেকে এই L1 যে নামটা, সেই L1 নামটা এসে, অর্থাৎ লাঙ্গারেন্স পয়েন্ট এই নামটা এসে। এই আদিত্য L1 যে মিশনটা, এটা কোন রকেটের মাধ্যমে ছাড়া হয়েছে? এটা ছাড়া হয়েছে PSLV
C-57 এই রকেটের মাধ্যমে কিন্তু এই মিশনটাকে লঞ্চ করা হয়েছে। কিছুদিন আগে অর্থাৎ জুলাই মাসে যখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়াচ্ছিলাম তখন একটা রকেটের নাম বলেছিলাম PSLV C-56। তো C-56 এর দ্বারা কোন দেশের রকেট ছাড়া হয়েছিল, কোশ্চেনটা তোমাদের জন্য থাকছে। কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সার করবে, কারণ অলরেডি পড়ানো হয়ে গেছে, জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ানো হয়ে গেছে। PSLV এর ফুল ফর্ম আবারও বলে দিচ্ছি, PSLVর ফুল ফর্ম হলো পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল হলো PSLV এর ফুল ফর্ম। চলে আসো পরের কোশ্চেনে। আচ্ছা দেখো, এখানে একটুখানি ইনফরমেশন লেখা আছে। ইসরোর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার অবস্থিত বেঙ্গালুরুতে এর হেডকোয়ার্টার অবস্থিত। বর্তমান ইসরোর যিনি চেয়ারম্যান আছেন, চেয়ারম্যানের নাম কি? চেয়ারম্যানের নাম হলো এস সোমনাথ। সোমনাথ হলেন বর্তমান ইসরোর চেয়ারম্যান। তো এই ইসরো ভারতের প্রথম সোলার অবজারভেটরি মিশন, যার নাম হলো আদিত্য L1, এটা 2 সেপ্টেম্বরে চালু করেছে। সংস্কৃতিতে আদিত্যের অর্থ হলো সূর্য, এক্ষুনি বলে দিলাম। মহাকাশযানটি পৃথিবীর থেকে 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে ল্যাঙ্গারেন্স পয়েন্ট অর্থাৎ L1 এর চারপাশে হ্যালো কক্ষপথে স্থাপন করা হয়েছে। লঞ্চের টাইম থেকে অর্থাৎ যখন পৃথিবী থেকে লঞ্চ করা হয়েছে, সেই লঞ্চের টাইম থেকে L1 পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে টাইম লাগবে প্রায় 4 মাস কিন্তু টাইম লাগবে। আর এখানে অলোকমণ্ডল, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের সর্বোচ্চ স্তর করোনা পর্যবেক্ষণ করার জন্য এই মহাকাশযানটি 7টি পেলোডস বহন করবে। অর্থাৎ 4 মাস পরে যখন সেই মহাকাশযানটি সেখানে পৌঁছাবে, অর্থাৎ আদিত্য L1টা যখন পৌঁছাবে, তখন সে কি করবে? সূর্যের আলোকমণ্ডল, ক্রোমোস্ফিয়ার এবং করোনা, এই সমস্ত যে এরিয়াগুলো আছে সূর্যের, সেগুলোকে পর্যবেক্ষণ করবে। চলে আসো পরের কোশ্চেনে। LIC এর নতুন MD পদে অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? তো সম্প্রতি নিযুক্ত হয়েছেন আর দুরাস্বামী। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। LIC এর ফুল ফর্ম কি? LIC এর ফুল ফর্ম দেখো এখানে লেখাই আছে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। LIC এর ইস্টাবলিশ কবে হয়? এর স্থাপন হয় 1956 সালে। এটা কিন্তু একটা গভর্নমেন্ট বডি। এবং LIC এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে এর হেডকোয়ার্টার অবস্থিত। দেখো এর উপরে কিছু ফ্যাক্ট এখানে নোট ডাউন করানো আছে। এর আগে অর্থাৎ আর দুরাস্বামীর আগে সিদ্ধার্থ মোহান্তি কিন্তু ছিলেন LIC এর MD পদে। তো এনার জায়গায় এস্টাবলিশিত করেছেন আর দুরাস্বামী। ইনি 31 আগস্ট 2026 পর্যন্ত ভারত সরকারের দ্বারা নিযুক্ত হয়েছেন। LIC এর ইস্টাবলিশ এক্ষুনি বলে দিলাম 1956। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মুম্বাইতে এর হেডকোয়ার্টার অবস্থিত। পরের কোশ্চেনে চলে আসো। কোন রাজ্য সরকার গ্রামীণ মিত্র স্কিমটা চালু করেছে? হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড দ্য গ্রামীণ মিত্র স্কিম? উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক না গোয়া? তো এই স্কিমটা লঞ্চ করেছে গোয়া। অপশান নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো গোয়া সরকারের দ্বারা যে কোনো সেবা সহজেই যাতে লোকের ঘরে ঘরে পৌঁছে যায়, যেমন আমাদের পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার, তো ঠিক তেমনটাই মনে করতে পারো যে লোকের ঘরে ঘরে যাতে সরকারি সেবা পৌঁছে যেতে পারে, তার জন্য এই গ্রামীণ মিত্র যে স্কিমটা, এই স্কিমটা লঞ্চ করা হয়েছে। এর আন্ডারে গ্রামীণ মিত্র রাখা হবে, তারা কিন্তু সরকারি সহায়তা প্রদানের জন্য মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। এই গ্রামীণ মিত্র যোজনা যেহেতু গোয়ার প্রসঙ্গে আসলো, তো গোয়ার থেকে আমি কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করিয়ে দিই। গোয়া হলো ভারতের সব থেকে, কিছু স্ট্যাটিক ফ্যাক্ট এর সাথে রিলেট করিয়ে দিচ্ছি, ভারতের সব থেকে ছোট রাজ্য। তো ভারতের সব থেকে ছোট রাজ্য কোনটি? সেটি হলো গোয়া। গোয়া থেকে সর্বশেষ ইউরোপিয়ানরা অর্থাৎ পর্তুগিজরা চলে যায়। কবে চলে যায়? 1961 সালে চলে যায়। 1961 সালে 19 ডিসেম্বরে চলে যায়। এই কারণে এই 19 ডিসেম্বর দিনটা গোয়া লিবারেশন ডে, গোয়া লিবারেশন দিবস হিসাবে
পালন করা হয়। কবে পালন করা হয়? 19 ডিসেম্বরে পালন করা হয়। যখন ডিসেম্বর আসবে তখনও কিন্তু আরও আরেকবার রিপিট করানো হবে। গোয়ার প্রসঙ্গ যেহেতু এসছে, গোয়ার ক্যাপিটাল কি? গোয়ার ক্যাপিটাল হলো পানাজি। গোয়ার যিনি চিফ মিনিস্টার আছেন বর্তমান, তার নাম কি? তার নাম হলো প্রমোদ সাওয়ান্ত। আর গোয়ার যিনি বর্তমান গভর্নর পদে নিযুক্ত আছেন তার নাম হলো শ্রীধারান পিল্লাই। চলে আসো পরের কোশ্চেনে। আচ্ছা, এখানে এই ফ্যাক্টগুলো লেখাই আছে। এখানে এই প্রকল্পের লক্ষ্য হলো গ্রামীণ এলাকার ডিজিটাল ক্ষমতায়ন প্রচারের জন্য নাগরিকদের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া। এই স্কিমের অধীনে নাগরিকদের একটি নির্দিষ্ট কল সেন্টারের কল নাম্বার দেওয়া থাকবে এবং নাগরিকরা সেই নাম্বারে কল করতে পারবে। কটা থেকে? সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কল করতে পারবে কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য বা কোনো কিছু জিজ্ঞাসার জন্য। এরপর একজন গ্রামীণ মিত্র বাসিন্দাদের বাড়িতে পৌঁছে যাবে। গোয়ার ক্যাপিটাল পানাজি, চিফ মিনিস্টার প্রমোদ সাওয়ান্ত এবং গভর্নর হলেন শ্রীধরন পিল্লাই। এবং গোয়া মুক্তি দিবস হলো 19 ডিসেম্বর 1961-তে। পর্তুগিজরা চলে গিয়েছিল, সেই কারণে 19 ডিসেম্বর তারিখটা গোয়া মুক্তি দিবস হিসেবে পালন করা হয়। পরের কোশ্চেনে আসো, বিশ্ব অনূর্ধ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় মহিলা কুস্তিগির স্বর্ণ পদক জিতেছে? হুইজ ইন্ডিয়ান রেসলার ওন দ্য গোল্ড মেডেল অ্যাট দ্য 2023 আন্ডার 20 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ? তো আন্ডার 20 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে যে মহিলা সম্প্রতি স্বর্ণ পদক জিতেছেন অর্থাৎ গোল্ড মেডেল জিতেছেন তার নাম হলো প্রিয়া মালিক। ইনি কত কেজি বিভাগে খেলা করেন? ইনি 76 কেজি ফ্রি স্টাইলে তিনি কিন্তু ফ্রি স্টাইল ক্ষেত্রে খেলা করেছেন। এই যে চ্যাম্পিয়নশিপটা আন্ডার 20 কুস্তি চ্যাম্পিয়নশিপ, এর আয়োজন কে করেছিল 2023-এ? এর হোস্ট কান্ট্রি কে ছিল? এর হোস্ট কান্ট্রি ছিল আমান, জর্ডান। জর্ডানের আমানে এর হোস্ট হয়েছিল, এর আয়োজন করা হয়েছিল। এবার যদি এখান থেকে কোশ্চেন দেয় যে এই প্রিয়া মালিক কিন্তু সেকেন্ড ব্যক্তি, সেকেন্ড মহিলা যিনি এই আন্ডার 20 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেয়েছেন। যদি কোশ্চেন দেয় ফার্স্ট কে আন্ডার 20 এতে মেডেল পেয়েছে আন্ডার 20 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে, তো অ্যান্সার হবে ফার্স্ট মহিলা হিসাবে এই গোল্ড পদক পেয়েছে তার নাম হলো অন্তিম পাঙ্গাল। অন্তিম পাঙ্গাল। ইনি কত কেজি বিভাগে খেলা করেছিলেন? ইনি 53 কেজি বিভাগে খেলা করেছিলেন। আর প্রিয়া মালিক ইনি 76 কেজি বিভাগে খেলা করেছিলেন। এই চ্যাম্পিয়নশিপে ভারত কতটা পদক জিতেছে? এই আন্ডার 20 2023 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারত টোটাল 14টি পদক জিতেছে। দেখো এর উপরে কিছু ফ্যাক্ট এখানে নোট ডাউন করানো আছে। প্রিয়া হলেন ভারতের দ্বিতীয় মহিলা কুস্তিগির, এক্ষুনি বললাম ইনি সেকেন্ড। ফার্স্ট ছিলেন কে? ফার্স্ট ছিলেন অন্তিম পাঙ্ঘাল, যিনি অনূর্ধ্ব 20 বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপে তিনি প্রথম হয়েছেন। এখানে টাইপিং মিস্টেক আছে, এটা প্রথম মহিলা হবে, ফার্স্ট মহিলা, প্রথম মহিলা। এবং মহিলাদের 76 কেজি বিভাগে তিনি ফ্রিস্টাইল কুস্তিতে জার্মানির লরা সেলিনকে তিনি হারিয়েছেন প্রিয়া মালিক। আর 61 কেজি ফ্রিস্টাইলে জিতেছে কে? 61 কেজি ফ্রিস্টাইলে জিতেছে মোহিত কুমার। এই নামটাও কিন্তু তোমরা মাথায় রাখবে। জর্ডানের আম্মানে বিশ্ব অনূর্ধ্ব 20 কুস্তি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল 2023-এ। পরের কোশ্চেনে চলে আসো, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কোন শহরে ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিসের উদ্বোধন করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইউনিয়ন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব ইনঅগ্রেটেড ইন্ডিয়াস ফার্স্ট 3D প্রিন্টেড পোস্ট অফিস ইন হুইচ সিটি? তো তিনি এর উদ্বোধন করেছেন, অর্থাৎ 3D প্রিন্টেড পোস্ট অফিসের ভারতের প্রথম যে পোস্ট অফিস 3D প্রিন্টেড পোস্ট অফিস তার উদ্বোধন করেছেন কোথায়? বেঙ্গালুরুতে তিনি উদ্বোধন করেছেন। এই যে পোস্ট অফিসটা যার ছবি তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ, এটা 1000 স্কোয়ার ফুট এরিয়া জুড়ে কিন্তু এটা বিস্তৃত। এবং এই পোস্ট অফিসটা তৈরি করেছে কে? কোন কোম্পানি তৈরি করেছে? তৈরি করেছে L&T কোম্পানি। তোমরা দেখে থাকবে যে তোমাদের আশেপাশে কোথাও যদি রাস্তা তৈরি হয় বা ব্রিজ তৈরি হয়, বিশেষ করে ব্রিজের ক্ষেত্রে, তো সেই ক্রেনের গায়ে দেখবে L&T কোম্পানি লেখা থাকে। তো সেই L&T কোম্পানি ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস তৈরি করেছে। L&T এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম জানতে চাইতে পারে। লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড। লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড
এর শর্ট ফর্মে বলা হয় কি L&T কোম্পানি। এই যে 3D প্রিন্টেড যে পোস্ট অফিসের ছবি তোমরা দেখতে পাচ্ছ, এর ডিজাইনার কে? কে ডিজাইন করেছে? এর ডিজাইনার কে? এর ডিজাইনার হলো আইআইটি ম্যাড্রাস। আইআইটি ম্যাড্রাস হলো এর ডিজাইনার। আর এই ডাকঘরটা তৈরি করতে কতদিন সময় লেগেছে? যদি এমনি নর্মালভাবে রাজমিস্ত্রিরা যেমন কাজ করে বা প্রোমোটাররা যেমন কাজ করে তাদের দ্বারা যদি করানো হতো অনেক দিন টাইম লাগতো, কিন্তু 3D প্রিন্টেড অবস্থায় যে এই পোস্ট অফিসটা তৈরি করা হয়েছে এটি তৈরি করতে মাত্র 45 দিন টাইম লেগেছে। 45 দিনের মধ্যে কিন্তু এই পোস্ট অফিসটা তৈরি করে কমপ্লিট রেডি হয়ে গেছে। তো আজকের ক্লাসে তোমাদের এই 8খানা কোশ্চেন ছিল। দেখো এর উপরে যে ফ্যাক্টগুলো আলোচনা করলাম সেটাই এখানে লেখা আছে। L&T কোম্পানির দ্বারা 3D কংক্রিট প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে প্রায় 1000 বর্গফুট জায়গাতে তৈরি করা হয়েছিল এবং এটি তৈরি করা হয়েছিল মাত্র 45 দিনের মধ্যে। এই কাঠামোগত নকশাটা কে তৈরি করেছে? তৈরি করেছে আইআইটি মাদ্রাজ। কোন আইআইটি তৈরি করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, আইআইটি মাদ্রাজ কিন্তু এর ডিজাইনটা করেছে। আর অশ্বিনী বৈষ্ণব ইনি কিন্তু এই 3D প্রিন্টেড পোস্ট অফিসের উদ্বোধন করেছেন। কোথায় সেটা হলো ব্যাঙ্গালোরে। তো আজকের ক্লাসে তোমাদের এই 8টা কোশ্চেন ছিল। ক্লাস অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, 10টা-15টা কোশ্চেন ডাকলে, সেই কারণে কিন্তু কোশ্চেনের সংখ্যা একটু কমিয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে তোমরা ধরতে পারো এরকম 8টা কিংবা 10টা করে কোশ্চেন তোমাদের কভার করানো হবে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে। রেগুলার বেসিস ক্লাসগুলো থাকবে। তোমাদের প্রত্যেককে বলছি রেগুলার বেসিসে ক্লাসগুলো দেখবে, আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধু-বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন দিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।